চট্টগ্রাম কলেজের বাংলা বিভাগের অনার্স তৃতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমাদেরকে আজকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রতিবারের মতোই আজকেও আমি আছি, ফাইজুন্নেসা, সহকারী অধ্যাপক বাংলা, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম। আজকে আলোচনা করব বাংলা সাহিত্যের ইতিহাস 2-এর পঞ্চপাণ্ডব। যে পঞ্চপাণ্ডব নিয়েই আমি গত ক্লাসে তোমাদের অমিয় চক্রবর্তী নিয়ে আলোচনা করেছিলাম। আজকে সেই পঞ্চপাণ্ডবের আরেকজন কবি জীবনানন্দ দাশ, যেটা তোমাদের পরবর্তী ইয়ার 4th ইয়ারে খুবই কাজ দেবে। সেই জীবনানন্দ দাশ নিয়েই আমি আজকে কথা বলবো। তোমরা জানো, জীবনানন্দ দাশ বরিশাল শহরে জন্মগ্রহণ করেছিলেন। পিতা ছিলেন সত্যানন্দ দাশ, আর ওনার মাতাও কিন্তু একজন কবি ছিলেন, কুসুম কুমারী দাস। এই জীবনানন্দ দাশের বেশ কিছু কিন্তু কাব্যগ্রন্থ আছে, যেগুলো আমি এখানে দিনে তোমাদের দরকারি: জরাপালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, 7টি তারার তিমির, রূপসী বাংলা, বেলা ও বেলা, কালো বেলা, শ্রেষ্ঠ কবিতা প্রথম পর্যায়, শ্রেষ্ঠ কবিতা দ্বিতীয় পর্যায়। উনি প্রবন্ধ পুস্তক রচনা করেছেন কবিতার কথা। এছাড়া ওনার অনেক অপ্রকাশিত গল্প, উপন্যাসটা কবির মৃত্যুর পরেই প্রকাশিত হয়েছিল। ওনার মৃত্যুটা তোমরা জানোই, খুব অ্যাক্সিডেন্ট করেই উনি কলকাতায় ট্রাম দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। যাই হোক, এই কালের দিক থেকে যদি আমরা চিন্তা করি, সুধীন দত্ত, বুদ্ধদেব বসু, অমিয় চক্রবর্তী, বিষ্ণুদেব, এদের সমসাময়িক কবি হচ্ছেন জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশের কবিতা, যেটা রবীন্দ্রনাথ মন্তব্য করেছেন, চিত্ররূপময়। এই মন্তব্যের তাৎপর্য এই যে জীবনানন্দের কবিতা পাঠকের দৃষ্টির সামনে ছবির মতো ভেসে বেড়ায়। একজন সমালোচক, দীপ্তি ত্রিপাঠী, তাই তাকে নাম দিয়েছেন, অভিধা দিয়েছেন ইমপ্রেশনিস্ট। ইমপ্রেশনিস্টের সঙ্গে উনি তুলনা করেছেন, যেটা হচ্ছে চিত্রের সরাসরি প্রকাশ। ইমপ্রেশনিস্ট কবিতার ধর্ম নয়, এটা হচ্ছে উপলব্ধি করবে অনুভব দিয়ে, মানে অনুভবের গাঢ়তায়। যে কোনো চিত্রের সরাসরি প্রকাশ ইমপ্রেশনিস্ট কবিতার ধর্ম নয়, তাকে উপলব্ধি করতে হয় অনুভবের গাঢ়তায়, যেটা জীবনানন্দ ইন্দ্রিয় সচেতন কবি। তার কোনো কবিতাই এরূপ বৈশিষ্ট্যের বাইরে নয়। কাব্যের উপাদানকেও কবি ইন্দ্রিয় কবিতার মাধ্যমে উপলব্ধি করেছেন। যেমন আমরা যদি দেখি, কচি লেবু পাতার মতো নরম সবুজ আলু, চীনের বাদামের মতো বিশুদ্ধ বাতাস, ফাল্গুনের সন্ধ্যা সোনার ডিমের মতো, যেটা আমি যদি হতাম। এগুলো হচ্ছে ওনার কাব্যগ্রন্থে বেশ কিছু লাইন, মানে কবিতার। চাঁদ হেমন্তের সন্ধ্যায় বরফের ফোয়ারার মতো, এটা হচ্ছে মাঠের গল্প, একটি কবিতা আছে, ওখান থেকেই উনি নিয়েছেন। রোদের নরম রং শিশুর গালের মতো লাল। এই ধরনের উপমাগুলি উনি বিশেষ করে যে ওনার কাব্যের যে উপাদান ইন্দ্রিয় চেতনা, সেগুলোকে যে উপলব্ধি করেছেন, সেগুলো তার কবিতার মধ্যে উনি নিয়ে এসেছেন। জগৎ এবং জীবনের ক্ষেত্রে যা যা দরকার, জীবনানন্দ কিন্তু তাই নিয়েছেন। তাই আমরা দেখতে পাই, শিশির সিক্ত হেমন্তের পাকাদানের ডগাকে তিনি নারীর দুধে আর্দ্রস্থনের সঙ্গে উপমিত করেছেন। অথবা যদি আমরা দেখাই, মানব জীবনের যে আদিম প্রবৃত্তি তাড়িত কামার বাসনা যে আছে, তার যে স্ফুরণ আমরা লক্ষ্য করেছি। বনের ভিতর জ্যোৎস্নার প্লাবনে মিলনাকাঙ্ক্ষী মৃগীর কামার্ত চিৎকার, যেটা একটা গায়ে হরিণীর একটা আমার কবিতা আছে। সেই গায়ে হরিণীর ডাকে কীভাবে হরিণ তার মিলনের আকাঙ্ক্ষা অনুভব করে, সেই উনি উপমা দিয়েই বুঝিয়েছেন। জীবনানন্দ আসলে রোমান্টিক প্রেমের কবি। রবীন্দ্রনাথের প্রেম চেতনার সঙ্গে তার কিছু পার্থক্য দেখা যায়, যেখানে রবীন্দ্রনাথ দেহহীন প্রেমের জয়গান করেছেন। জীবনানন্দ দেহ সর্বস্ব না হলেও উনি কিন্তু দেহ বিমুখ নন, বরং কোথাও কোথাও অতিরিক্ত ইন্দ্রিয় সচেতনতা তাকে কায়ার মায়ায় আবদ্ধ করেছে। মৃত্যু চেতনা এবং উপমা প্রয়োগের অভিনবত্ব জীবনানন্দের কাব্যের অন্যতম বৈশিষ্ট্য। জীবনানন্দের কাব্যে উপমা প্রয়োগের
নতুনত্ব সকল পাঠক ও সমালোচকের দৃষ্টি আকর্ষণ করেছে। কবি তার কাব্যে এমন সব উপমার মালা গেঁথেছেন যে আপাত দৃষ্টিতে অনেকের কাছে অসংলগ্ন মনে হয়। কেন মনে হয়? যদি আমরা ধূসর পাণ্ডুলিপি, রূপসী বাংলার বেশ কিছু কবিতায় ওনার মৃত্যু চেতনা প্রাধান্য লাভ করেছে। ধূসর পাণ্ডুলিপির মৃত্যুর আগে কবিতাটি এদিক দিয়ে কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য। কবি মৃত্যুর আগে বাংলার যে সহজ সরল রূপ অবলোকন করেছেন তার একটি সুন্দর বর্ণনা উনি এই কবিতায় দিয়েছেন। পৌষ সন্ধ্যার কুয়াশাঘেরা নির্জন বাংলার প্রান্তর, শীতরাত্রির মেটু চাঁদ, নরম জ্যোৎস্নালোকিত মাঠ ঘাট, সব কিছুর একটি মনোজ্ঞ বর্ণনা উনি দিয়েছেন। যেমন সব রাঙা কামনার শিওরে যে দেয়ালের মতো এসে জাগে ধূসর মৃত্যুর মুখ। তাহলে কেন অসংলগ্ন মনে হয়? যেমন আছে পাখির নীড়ের মতো চোখ, বনলতা সেনের একটি বিখ্যাত লাইন, করুণ শঙ্কের মতো স্থল, এটা হচ্ছে রূপসী বাংলায় আছে। টষ্ট সেভিজে জামরুলের মতো গায়ের রং, যেটা আমরা রূপসী বাংলায় পাই। নরম জামের মতো চুল, রূপসী বাংলায় সবচেয়ে বেশি ব্যবহার করেছেন। মিনারের মতো মেঘ, এগুলো হচ্ছে উনি ধূসর পাণ্ডুলিপিতে ব্যবহার করেছেন। এরকম প্রত্যেকটি উপমায় আসলে এক একটি বিশেষ অর্থের ব্যঞ্জনা বহন করে। আমাদের কাছে জীবনানন্দের কাব্যের এই সুলভ পরিচিত উপমাগুলো পাঠকের কাছে যতখানি নতুন ও পরিচিত মনে হয়, তার চেয়েও অভিনব মনে হবে উটের গ্রীবার মতন স্তব্ধতা। এই ধরনের যদি উপমা আমরা লক্ষ্য করি তাহলে দেখব এগুলো এক একটা বিশেষ অর্থের ব্যঞ্জনা বহন করে। জীবনানন্দের লেখায় প্রচলিত বাংলা ভাষা সাবলীল গতিতে বহমান। কবির ব্যবহৃত বাংলা চরিত শব্দ কাব্যরসের সঙ্গে অপূর্ব সামঞ্জস্য রক্ষা করে গড়ে উঠেছে। তার রূপসী বাংলা এই সত্যের পরিচয় বহন করে। বাংলার জীবন ও প্রকৃতিকে কবিতার নিজস্ব ভাষায় সৃষ্ট এই কাব্যের মাধ্যমে ধরে রেখেছেন। বাংলাদেশের বিশেষ করে নদী নালা, খাল বিল, শ্যামল প্রকৃতির উদার উন্মুক্ত অবস্থান জীবনানন্দের কবি মানসকে গড়ে তুলেছিল। তাই এদেশের গ্রাম উনি তার কবিতার গায়ে এমন নিবিড়ভাবে লাগিয়ে দিয়েছেন। ভাষা ও শব্দ প্রয়োগে জীবনানন্দ কোথাও দুর্বুদ্ধ হতে চেষ্টা করেননি। সহজে করে নিজের মনের কথাকে কিভাবে প্রকাশ করবেন সারা জীবন সে সাধনাই তিনি করেছেন। নিজের অনুভূতির কাছে সহজ ও সরল হতে গিয়ে তিনি পূর্ব বাংলার খাস গ্রাম্য শব্দকেও কবিতায় স্থান দিতে সংকোচ বোধ করেননি। যেমন হিমের রাতে শরীর রাখবার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে, মুরগ ফুলের মতো লাল আগুন। আমরা শৈশব থেকে এই বিশেষ শব্দ কবির হৃদয়ে যে একটা আবেগ সঞ্চার করেছে তা ওনার অনুভূতির সঙ্গে অন্তরঙ্গ হয়ে কাব্যচিত্রের স্বাভাবিক প্রবাহের মাধ্যমে এখানে একটা নিজের অংশ যেন জুড়ে নিয়েছে। জীবনানন্দের যে প্রথম কবিতার বই, যেটা হচ্ছে ঝরা পালক, এটা রবীন্দ্রনাথের প্রভাব পুষ্ট অনেকেই বলেছে। পরবর্তী কবিতার বই যেমন ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, এখানে কিন্তু ওনার প্রতিভা যে কী সেগুলোর বিকাশ অনেকটাই হয়েছে। আর রূপসী বাংলা সবচেয়ে বেশি প্রতিভার স্ফুরণ এখানে। আর সনেটের সম্পদরূপের মাধ্যমে এই কবি গ্রাম বাংলার অনাবিল জীবন আর প্রকৃতিকে একটা নিজস্ব রূপ দিয়েই আমাদেরকে উপস্থাপন করেছেন। চিত্ররূপময় শিল্পব্যঞ্জনার কবি জীবনানন্দ দাশ কবিতায় বাংলার চিরায়ত রূপের যে বন্দনা করেছেন তিনি, তাদের ষড়ঋতুর প্রভাব সম্ভবত সবচেয়ে বেশি। তিনি যা কিছু কল্পনা করেছেন বাস্তব জগতের কোনো বিষয় থেকে বিষয়ান্তরে গিয়ে কবির মনোভূমি যখন পরাবাস্তব জগতের অভ্যন্তরে প্রবেশ করেছে, সেখানে তার শিল্প চৈতন্যের যে জাগরণ, প্রকৃতির বিচিত্রতা ও রহস্যের অনুসন্ধানে তার যে নান্দনিক অভিযান,
সেখানে কবির উপমার মালা সৌন্দর্য রচনা করে অনায়াসে, এবং প্রতীক কবির শিল্পকর্মের রেখায় রেখায় লীলায়িত হয়ে তার 1000 বছর আগের স্ফীতকে বের করে নিয়ে এসে অবলীলায়। এই যে কবির সেই বিশিষ্ট একটি যে শিল্প ভাবনা, সেই ভাবনার অন্তরালে বাংলার যে ষড়ঋতুর অধ্যুষিত আমাদের প্রকৃতি নীরবে তার প্রভাব সঞ্চার করে। কথাটি সত্য। আমরা যদি চিন্তা করি, জীবনানন্দ দাশ রূপসী বাংলার কবি। জীবনানন্দের সেই বাংলা প্রকৃতপক্ষে তার ষড়ঋতুতেই বেশি স্ফূর্ত, বেশি পরিচিত। যেমন ধূসর পেছার মতো ডানা মেলে অগ্রাণের অন্ধকারে, হেমন্ত সন্ধ্যায় জাফরান রঙের সূর্যের নরম শরীর, হিমের রাতে শরীর রাখার জন্য দেশবালীরা সারা রাত মাঠে। হে সময় গ্রন্থি, হে সূর্য, হে মাঘ নিশীথের কুকিল, হে স্মৃতি, ফাল্গুনের জ্যোৎস্নায় হরিণেরা জানে শুধু তাহা, দানশিরি নদীর কিনারে আমি শুয়ে থাকবো। এরকম অসংখ্য অসংখ্য কবিতার লাইনে জীবনানন্দ তার কল্পনার কোনো বিষয়কে রূপ দিতে গিয়ে উনি, দেখা যাবে তোমরা যখন পড়বে জীবনানন্দের সে কাব্যগ্রন্থগুলো, অবলীলায় কিন্তু উনি বাংলার ঋতুর কথাই সেখানে তুলে ধরেছেন। এবং দেখতে পাবো সেই উল্লেখযোগ্য কবির শিল্প ভাবনার বিশিষ্টতাই সবচেয়ে বেশি এখানে উজ্জ্বলভাবেই ধরা পড়েছে। এটা এই সূত্রে কথাটি খুবই সত্য যে জীবনানন্দের কবিতায় বাংলার শাশ্বত সত্যের অভিব্যঞ্জনা যে একটা স্বতঃস্ফূর্ততা লাভ করেছে, তার আবেদন সর্বকালের, সর্বদেশের, এবং সে কারণেই আমরা তাকে সর্বজনীন বলতে পারি। জীবনানন্দ দাশের কবিতায় ঋতুর বৈশিষ্ট্যগুলো কখনো কিন্তু সরাসরি আসেনি। এটা কবির চৈতন্য থেকে বেরিয়ে এসে শীত, গ্রীষ্ম, বর্ষা, হেমন্ত অন্য একটি চিত্রকল্পের সঙ্গে বিমিশ্র হয়ে খণ্ড খণ্ডভাবে যেন আকাশে ভাসমান ছিন্ন মেঘের পালের মতো হঠাৎ কোনো কবিতার পংক্তিতে এসে হাজির হয়েছে। যেমন আমরা মৃত্যুর আগে শীর্ষক কবিতায় শীতের বর্ণনা প্রায় পুরো বিষয় জুড়েই যেন অবস্থান করেছে, কিন্তু সেখানে কোথাও শীতের পরিপূর্ণ বর্ণনা নেই। যা আছে শীতের একটু একটু ভগ্নাংশ দিয়েই উনি সেখানে তৈরি করেছেন। যেমন আমি যদি তোমাদেরকে কয়েকটি লাইন শোনাই। আমরা হেঁটেছি যারা নির্জন খড়ের মাঠে পৌষ সন্ধ্যায়, দেখেছি মাঠের পাড়ে নরম নদীর নারী ছড়াতেছে ফুল, কুয়াশা কবেকার পাড়াগার মেয়েদের মতো যেন হাই তারা সব। আমরা দেখেছি যারা অন্ধকারে আখন্দ ধুন্দুল জোনাকিতে পড়ে গেছে, যে মাটি ফসল নাই তার শিওরে চুপে দাঁড়াইছে চাঁদ, কোনো স্বাদ নাই তার ফসলের দরে। তাহলে এই যে কবির রচিত যে পংক্তিগুলো দেখি আমরা, সেখানে সর্বাঙ্গ জুড়ে শীতের যে অনড় অবস্থান তা আমরা এই কবিতা কিন্তু আরও বিশাল কবিতা, বড় কবিতা। সেখানে দেখা যায় শীত তাদের সর্বস্ব নয়, কবির হৃদয়, কবির বাংলার প্রকৃতি, শীতের প্রখর অনুভব, পাখি, ইঁদুর, ধান গাছ, গাঢ় জ্যোৎস্না সব কিছুতেই যেন কবির ভালোবাসা আর মায়া মমতার একটা অনন্য প্রকাশ। সেসব কিছুর মিলিত সম্ভারে এখানে একটি অসাধারণ চিত্রকল্পের জন্ম নিয়েছে। মৃত্যুর আগে বাংলার সেই অনবদ্য ছবি দেখে যাওয়ার মধ্যে যে একটা সার্থকতা আছে, পরাবাস্তব প্রিয় কবি হয়তো তার প্রতি আমাদের মানস দৃষ্টি আকর্ষণ করেছেন, হয়তো তা আমাদের জীবৎকালীন মানসিক স্বাস্থ্যের জন্য যা প্রয়োজন, এরকমও উনি একটা ইঙ্গিত দিয়েছেন। এজন্যই জীবনানন্দের কবিতা এক ধরনের মৃদু ভাবনার তাড়নায় হৃদয়ে গভীরে শুধু সাড়াই জাগায় না, কিন্তু তাকে রুক্ষ বাস্তবতার নিরিখে বুঝবার অবকাশ কখনো দেয় না। এরকম শীতের কত চিত্রকল্প যে আছে, যেমন যে পাতা সবুজ ছিল তবু হলুদ হতে হয়, শীতের হাড়ের হাত আজও তার যায় নাই ছুঁয়ে, শীত রাত ঢের দূরে অস্থি তবু কেঁপে ওঠে শীতে, তবু তুমি শীত রাতে আড়ষ্ট সাপের মতো শুয়ে হৃদয়ের অন্ধকারে পড়ে থাকো কুণ্ডুলি পাকাই, শীত রাত বাড়ে আরো, নক্ষত্রেরা যেতেছে হারাইয়ে, ছাইয়ে যে আগুন ছিল সেই সব হয়ে গেছে ছাই। এই যে শীত রাতের এসব টুকরো টুকরো চিত্রে কবি কি বোঝাতে চেয়েছেন আমরা তা সহজে বুঝি না, তবে প্রত্যেকটি চিত্রকল্প কবির শিল্প চৈতন্য থেকে উৎসারিত হয়ে এক একটি গভীর ভাব কিংবা ভাবনার কিন্তু দ্যোতক হয়ে উঠেছে।
যার মধ্যে আবাসিত হয়েছে সুখ দুঃখ হতাশায় ঘেরা জীবনের কোনো একটা নির্মম অনুষঙ্গ। কবির অনুভবে হয়তো জরাজীর্ণ শীতের প্রসঙ্গ সেক্ষেত্রে অনেকটাই যুক্তিযুক্ত হয়েছে, অথবা অনন্ত বিরহ, স্পিতাকে না পাওয়ার বেদনা আর দুঃখের পৌনপুনিক উল্লেখ সত্ত্বেও কবি কোনো এক ঋতুর ঐশ্বর্যে গর্বিত বাংলাদেশের চিরায়ত রূপের ছবিটি কখনো বলতে পারেন না। প্রথমে ফসল গেছে বরে, হেমন্তের মাঠে মাঠে জ্বরে, শুধু শিশিরের জল অগ্রাণের নদীটির শ্বাসে হিম হয়ে আসে, বাঁশপাতা মরা ঘাস আকাশের তারা। এই রূপসী বাংলার কবি জীবনানন্দের স্বপ্নের বঙ্গভূমির পরম্পরাগত ঐতিহ্য আর বাঙালি সংস্কৃতির মিলনে লালিত এদেশের প্রকৃতির অপরূপ রূপায়ণ উনি তার কবিতার মধ্যে দেখিয়েছেন। প্রকৃতি যে বাংলার ঋতুতেই পরিপুষ্ট, সেগুলোই উনি বারবার দেখাচ্ছেন। কখন সোনার রোদ নিভে গেছে অবিরল সুপুরির শাড়ি, আধারে যেতেছে ডুবে প্রান্তরের পার থেকে গরম বাতাস। কোন চৈত্রে চলে গেছে সেই মেয়ে, আসিবে না পড়ে গেছে আড়ি। জীবনানন্দের কাব্যে কার্তিক, পৌষ, অঘ্রাণ এসব মাসের পৌনপুনিক উল্লেখ থেকে মনে হয় কবি হেমন্ত আর শীতের প্রতি সবচেয়ে বেশি অনুরক্ত ছিলেন। এই জন্যই তোমাদের যদি প্রশ্ন আসে জীবনানন্দ কিসের কবি, জীবনানন্দ দাস হেমন্তের কবি। এরকম লাইন তোমরা অহরহ পাবে। যদি আমি ঝরে যাই একদিন কার্তিকের নীল কুয়াশায়, যখন ঝরেছে ধান ভাংলার খেতে খেতে ম্লান চোখ বুঝে, যখন চড়াই পাখি কাঠালি চাপার নিড়ে ঠোঁট আছে গুজে, যখন হলুদ পাতা মিশিতেছে উঠানের খয়েরি পাতায়, যখন পুকুরে হাঁস সোদা জলে শিশিরের গন্ধ শুধু পায়, শামুক গুগলিগুলো পড়ে আছে শেওলার মলিন সবুজে। অসাধারণ কবিতাগুলো, জীবনানন্দের সেই রূপসী বাংলার। আর একটি লাইন বলেছে, পৌষের শেষ সাথে আজও আমি দেখিছে, আবার সে আমার দেশে ফিরে এলো, রং তার কেমন তা জানে ওই টসটসে ভিজে জামগুল, নরম জামের মতো চুল তার, গুগুর বুকের মতো অস্ফুট আঙ্গুল, পৌষের শেষ সাথে নিম পেঁচাটির সাথে আসে সেজে বেশে। তাহলে 20 বছর পর হয়তো কোনো প্রিয়জনের সঙ্গে দেখা হওয়ার সময়টিকেও কবি কার্তিক মাসের কোনো এক মুহূর্তকে ঘিরে বেছে নিতে খুব পছন্দ করেছেন। আবার বছর 20 পরে তার সাথে দেখা হয় যদি, আবার বছর 20 পরে হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে, তখন সন্ধ্যার কাক ঘুরে ফেরে, তখন হলুদ নদী নরম নরম হয় সরকাশ হোগলাই মাঠের ভিতরে। এই জন্যই বলা হচ্ছে হেমন্ত কবির প্রিয় ঋতু। কবিতার বিভিন্ন পংক্তিতে হেমন্তের উল্লেখ করে কবিতার হেমন্ত প্রিয়তার ছাপ রেখেছেন। একটি বিড়ালের প্রসঙ্গে কবি বলেন, হেমন্তের সন্ধ্যায় জাফরান রঙের সূর্যের নরম শরীরে সাদা থাবা বুলিয়ে বুলিয়ে খেলা করতে দেখলাম তাকে হেমন্তের। এরকম আরও অনেক উপমা লাইন তোমরা পাবে। হেমন্ত ফুরিয়ে গেছে পৃথিবীর ভাড়ারের থেকে, এরকম অনেক হেমন্ত ফুরিয়ে গেছে সময়ের কুয়াশায়। বাস্তবতাকে ধারণ কবির কল্পনা যখন কোনো মোহন সৌন্দর্যের পেছনে ছুটে, সেখানে যে জগৎ কবিকে স্বাগত জানায়, কবি তাতে অবস্থান করে যেন কিছু স্বাচ্ছন্দ্য উনি অনুভব করেন। হয়তো সে জগতই কবির কাছে তখন সব পেয়েছি দেশ। এভাবেই কবির কল্পনা বাস্তবতা থেকে পরাবাস্তবতায় রূপ পরিগ্রহ করে। বিশ্ব প্রকৃতির সঙ্গে নদীর অন্তরঙ্গ সম্পর্ককে কবির কাব্যানুভূতির সঙ্গে মিশিয়ে নদীকেই তিনি কিভাবে দেখেছেন। গভীর অন্ধকারে ঘুম থেকে নদীর ছলচ্ছল শব্দে জেগে উঠলাম, আবার তাকিয়ে দেখলাম পাণ্ডুর চাঁদ বৈতরণীর থেকে তার অর্ধেক ছায়া গুটিয়ে নিয়েছে যেন কীর্তিনাশার দিকে। দানশিরি নদীর উপরে ভাসমান সোনালি চিলের কান্না শুনে কবির বেদনা আপ্লুত মনে হারানো প্রিয়তমার কথা স্মরণ হয়। সে প্রিয়তমা হয়তো কোনো মানবী, হয়তো বা তার জন্মভূমি, কিংবা বিস্মৃতির অন্ধকারে মিলিয়ে যাওয়া কবির কোনো অনুভব। হাই চিল, সোনালি ডানার চিল, এই ভিজি মেঘের দুপুরে তুমি আর কেঁদো না উড়ে উড়ে দানশিরি নদীর পাশে। তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে। পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সেজে চলে গেছে রূপ নিয়ে দূরে, আবার তাহারে কেন ডেকে আনো, কে হাই হৃদয় খুলে বেদনা জাগাতে ভালোবাসে। জীবনানন্দ দাশ আসলে একজন অনন্ত অতৃপ্তির কবি, যিনি এক সময় তার মনোগত সব কিছুই তাকে ধরা দিয়েছিল, কিন্তু নির্মম অদৃষ্ট তার কাছ থেকে তাদের ছিনিয়ে নিয়েছে।
তাই পরাবাস্তবতার পথ থেকে তিনি তাদেরকে কি করেন, খুঁজে খুঁজেন অনন্তকাল ধরে সুদূর অতীতের নাটুরের বনলতা সেনকে, অথবা মনে পড়ে কবিকার পাড়াগার অরুণিমা সানালের মুখ, বেতের ফলের মতো নীলাভ চোখের শঙ্কমালাকে খুঁজেন, কিন্তু এ পৃথিবী একবার পায় না কোয়ার। তবু এই শঙ্কমালার সন্ধানে কবি অভিযান চালান। সন্ধ্যার নদীর জলে নামে যে আলো, জোনাকির দেহ হতে খুঁজেছি তোমাকে সেই কেন। ধূসর পেঁচার ডানা মেলে অজ্ঞানের অন্ধকারে, ধান সিঁড়ি বেয়ে বেয়ে সোনার সিঁড়ির মতো ধানে আর ধানে তোমাকে খুঁজেছি আমি নির্জন পেঁচার মতো প্রাণে। জীবনানন্দ দাশ তার হৃদয়ের ভালোবাসা আর অনুরাগের গভীরতাকে প্রায় নিঃশেষেই ঢেলে দিয়েছেন তার রূপসী বাংলার কবিতাগুলোতে। আবহমান বাংলা যেন কবির অন্তর জুড়ে ভালোবাসার ফলগ হয়ে বিরাজ করে। প্রকৃতির বিচিত্র বিকাশের সঙ্গে নদীর অফুরন্ত প্রবাহ নীরবে অবাধে আর অবরেলায় বয়ে বেড়ায় যেন বাংলার বুকে। উনি সেজন্যই দেখেছেন মধুকফি ঘাস ছাওয়া দলেশ্বরীটির পারে গৌরী বাংলার এবার বড়লাল সেন আসিবে না জানি আমি, রায় গুণাকর আসিবে না, দেশবন্ধু আসিয়াছে খরদার পদ্মায় এবার, কালিদহে ক্লান্ত গাংশালিকের বিড়ে যেন আসিয়াছে জল, আসিয়াছে চন্দ্রমালা, মৃত শত কিশোরীর কঙ্কণের স্বর। পরাবাস্তব কবিরা যে কোনো একটি বিষয়ের অভ্যন্তরে প্রবেশ করে তাদের মনের আকাঙ্ক্ষাকে কি করেন, তুলে ধরেন, এবং সেখানে দেখা যায় তিনি প্রায়শ অন্য এক ভুবন মানুষে উনি বিহার করেন। স্বপ্নে বস্তু দর্শনে নিয়ে বিচ্ছিন্নভাবে গড়ে ওঠা বস্তুপুঞ্জ তখন কবির কল্পনার ঐশ্বর্যে আড়ম্বরপূর্ণ হয়ে কবির বাণীবদ্ধে এমনভাবে রূপ লাভ করে যা বাস্তব পরম্পরায় উপস্থাপিত না হলেও সেই কবিকর্ম আমাদের আনন্দ দেয়। পরাবাস্তবের যে পরাবাস্তব ভাবনার খণ্ডিত ছবিগুলো তখন কবিকে মুগ্ধ করে। যেমন আজ সারাদিন সেই বাদলের জলে দলের শরীর চড়াই গাংশালিকের যাক, মনে হয় যেন সেই কালিদহে বাসে। এইসব পাখিগুলো কিছুতেই আজিকার নয়, এই নদীও ধলেশ্বরী নয় যেন, এই আকাশ নয় আজিকার। আরও আছে পরম্পরাগত ঐতিহ্যের সঙ্গে মিশে গিয়ে যেখানে নদীরা সব এক হয়ে গেছে, রমণীয় বাংলার সেসব নদী নিয়ত তাকে আকর্ষণ করে। সেখানে ভোরের মেঘে নাটার রঙের মতো জাগেছে অরুণ, সেখানে বারুণী থাকে গঙ্গাসাগরের বুকে, সেখানে বরুণ কর্ণফুলী ধলেশ্বরী পদ্মা জলাঙ্গিরে দেয় অবিরল জল, সেইখানে শঙ্কচিল পানের বনের মতো হাওয়ায় চঞ্চল। বাংলাদেশের অফুরন্ত প্রাকৃতিক ঐশ্বর্যের মধ্যে নদী যে জীবনানন্দের শিল্প চৈতন্যে স্পর্শকাতরতা আনে তা অনেকটা বোঝা যায় এই লাইনগুলোতে। অনন্ত সবুজ শালী আছে যেন লেগে বুকে তব বল্লালের বাংলায়, কবে যে উঠিলে তুমি জেগে, পদ্মা মেঘনা ইছামতি নয় শুধু, তুমি কবি করিয়াছ স্নান 7 সমুদ্রের জলে। তরঙ্গবহুল পদ্মার অন্তর্প্লাবী শক্তিমত্তায় মুগ্ধ হয়ে কবি যেন তাকে নিয়ে খানিকটা বেশি উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তবু তাহা ভুল জানি, রাজবল্লভের কীর্তি ভাঙে কীর্তিনাশা, তবু পদ্মার রূপ 21 রত্নের চেয়ে আরো ঢের গাঢ়, আরো ঢের প্রাণ তার, বেগ তার, আরো ঢের জল জয় আরো। নদী যে কবির হৃদয়ে অবিরল দ্বারাই শান্তির বাড়ি সিঞ্চন করে, যার শীতল সুদাই লালিত বটগাছ এবং প্রকৃতি মমতায় নিরন্তর যার গাছ স্পর্শ করে, কবি সেই নদীটির পারে নিজেকে এলিয়ে দেওয়ার সুখ বোধ করে বলেন, একদিন জলশিরি নদীটির পারে এই বাংলার মাঠে বিশীর্ণ বটের নিচে শুয়ে রব। পশমের মতো লাল ফল ঝরিবে বিজন ঘাসে, বাঁকা চাঁদ জেগে রবে। নদীটির জল বাঙালি মেয়ের মতো বিশালাক্ষী মন্দিরের ধূসর কপাটে আঘাত করিয়া যাবে ভয়ে ভয়ে। তারপর যেই ভাঙা কাঠে রূপসীরা আজ আর আসে না, পাট শুধু পচে অবিরল।
সেইখানে কলমির দামে ভেদে প্রেতিনীর মতন কেবল কাঁদিবে সে সারা। একথা আমরা নিশ্চিন্তভাবে বলতে পারি, কবি জীবনানন্দ দাশের হৃদয় জুড়েই কিন্তু বাংলার ঐতিহ্য পরিপুষ্ট নদী এমন মমতায় প্রভাব বিস্তার করেছে যে তার কবিতায় নদীবহুল বাংলাদেশ যেন তার চিরায়ত রূপের ঐশ্বর্য নিয়ে পদ্মা, মেঘনা, ধলেশ্বরী, ধানসিঁড়ি, কর্ণফুলী, ইছামতির সঙ্গে মিশে গিয়ে একাকার হয়ে গিয়েছে। আসলেই জীবনানন্দ দাশ হচ্ছেন পরম অতৃপ্তির কবি। বাংলার প্রকৃতিকে তিনি এত সুন্দরভাবে, এত লঘু ব্যঞ্জনে উপস্থাপিত করেছেন যে তার তুলনা হয় না। অথচ তিনি যে তাতে তৃপ্ত হয়েছেন এমনও আমরা মনে করতে পারি না। একথা ঠিক, মহৎ কবির দৃষ্টিতে অনেক কিছুই আটকে পড়া কিংবা তার চৈতন্যে আন্দোলিত সৃষ্টির যে একটা রূপ সম্ভার, তার বর্ণনা যেমন কখনো শেষ হয়েও শেষ হয় না, ঠিক তেমনি যতবার কবি তার বর্ণনা দেন ততবারই কবির লেখনীর প্রতিটি আছড়ে সেই অনবদ্য সৃষ্টি যেন নবরূপে জেগে ওঠে। জীবনানন্দ দাশ ছিলেন সেই অনন্ত অপরিমেয় রূপৈশ্বর্যের বিশ্বজনীন কবি, অথচ চিরায়ত বাংলাদেশেই তার কবিতার প্রাণ। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে জীবনানন্দ দাশ নিয়ে একটু উপস্থাপন করার চেষ্টা করেছি। তোমরা আমার স্লাইডগুলো থেকে এবং তোমাদের রেফারেন্স বই, তোমাদের মূল বই নিয়েই জীবনানন্দ দাশ প্রশ্নটা রেডি করবে। পঞ্চপাণ্ডবদের হয়তো 2টি কবি দিয়েও দিতে পারে, অমিয় চক্রবর্তী, জীবনানন্দ দাশ, অথবা আমরা আগামী ক্লাসে যে কবিগুলো নিয়ে আলোচনা করব সেরকম 2 জন বা 3 জন কবি নিয়ে তোমাদের দিতে পারে। সেজন্যেই তোমরা ঘরে বসে এভাবে রেডি করবে, আমি ধাপে ধাপেই যাব। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।